ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না। তারেক রহমানের আশা উপলক্ষে আজিজ সুপারমার্কেটের সামনে সরে গেল ইনকিলাব মঞ্চ। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মৃত্যু। জামায়াতের সঙ্গে জোট করছে এনসিপি। জামায়াত এনসিপি সমঝোতা ২, সাবেক উপদেষ্টায় আটকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান। শনিবার বেলা 11:30টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল অর্পণ করে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব ও বিজিবি-সহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন ছিল। আজ তারেক রহমান লাল সবুজ সাজানো বাসের পরিবর্তে সাদা রঙের একটি ফুলসজ্জিত গাড়িতে কবর জিয়ারতে যান। রাস্তার দুই পাশে বিএনপির নেতা কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এদিকে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের কোনো আহত ব্যক্তি হাসপাতালে না থাকায় আজ তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাননি। কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় লাখো মানুষের উপস্থিতিতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দলীয় নেতারা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে অবরোধ প্রত্যাহার করে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। শনিবার সকাল 8:30টার দিকে সংগঠনটি শাহবাগ এলাকা ছেড়ে দেয়। ইনকিলাব মঞ্চ জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এলাকা ত্যাগ করলে তারা পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করবে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চ শুক্রবার সারা রাত শাহবাগে অবস্থান করে। শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা শাহবাগ মোড়ে দাঁড়িয়ে অবস্থান প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর নেতাকর্মীরা শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন। এ সময় কেউ কেউ সড়কে জমে থাকা ময়লা পরিষ্কার করতেও দেখা যায়। আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থানকালে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এবং বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দেন। ফাতিমা তাসনিম জুমা বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে দেওয়া হয়েছে। ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করা হবে বলেও তিনি জানান। এ সময় শাহবাগ মোড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কয়েকশ নেতাকর্মীকে মিছিল করতে দেখা যায়। তারা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। এদিকে তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ জাতীয় জাদুঘর, ওসমান হাদির কবর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রার জন্য ঘাটে অপেক্ষমান ১৯৪ জন পর্যটক। শনিবার সকাল 6:45টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছটার বিআইডব্লিউটিএ জেটি ঘাটে এমভি আটলান্টিক ক্রুজ নামের জাহাজটিতে আগুন লাগে। আগুন লাগার সময় জাহাজটিতে কোনো পর্যটক ছিলেন না। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, কোস্টগার্ড ও প্রশাসনের স্বেচ্ছাসেবক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান জাহাজের কর্মচারী নূর কামাল ৩৫ একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডে নিহত হন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। জাহাজ মালিকদের সংগঠনসী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সেন্ট মার্টিনে যাত্রী নেওয়ার প্রস্তুতিকালে জেটি ঘাটে ভেড়ার সময় জাহাজটিতে আগুন ধরে যায় এবং দ্রুত পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, বড় ধরনের বিপর্যয় থেকে পর্যটকেরা রক্ষা পেয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে। জাহাজ পরিচালনা কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, আগুনে জাহাজটির পুরো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আটলান্টিক ক্রুজের যাত্রীদের বিকল্প জাহাজে করে সেন্ট মার্টিন পাঠানো হয়েছে। আগুনের ঘটনায় জেটি ঘাটে অপেক্ষমান যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রার মাত্র কিছুক্ষণ আগে দুর্ঘটনাটি ঘটে। পরে দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, সরকারি অনুমোদন সাপেক্ষে বর্তমানে প্রতিদিন সীমিত সংখ্যক পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের সুযোগ পাচ্ছেন। দুর্ঘটনার পর নৌযানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে এই জোট গঠিত হলেও নীতিগত সিদ্ধান্তে সমন্বয়হীনতা কার্যকর আন্দোলন কর্মসূচির অভাব এবং নেতৃত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা না হওয়ায় জোটে থাকতে না পারার কথা জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চালাচ্ছে। এ বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন আপত্তি জানালেও এবি পার্টি এনসিপির অবস্থানের প্রতি সমর্থন দিয়েছে। এতে জোটের ভেতরে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একাধিক নেতা জানান, জামায়াতের সঙ্গে প্রায় ৫০টি আসন নিয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে জামায়াত ২০ থেকে ২৫টি আসন ছাড় দিতে সম্মত হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, আসন সমঝোতা ও জোট গঠনের আলোচনা এখনও প্রক্রিয়াধীন এবং চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আরও কিছু সময় লাগবে। এদিকে এনসিপি জামায়াত সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন সমন্বয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জোটের সমালোচনা করেছেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, তারা জামায়াত ও বিএনপির বাইরে একটি স্বাধীন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু এনসিপির জামায়াতের সঙ্গে আসন সমঝোতার উদ্যোগের কারণে তারা জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, প্রয়োজনে তারা এককভাবেই রাজনৈতিক পথচলা অব্যাহত রাখবেন। অন্যদিকে জামায়াতের একটি সূত্র জানায়, এনসিপির সঙ্গে এখনও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি, তবে জোট গঠনের আলোচনা চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামায়াতে ইসলামী। জামায়াতের আশঙ্কা, তাদের প্রার্থী করলে সাবেক উপদেষ্টাদের বিতর্কিত কর্মকাণ্ডের দায় জামায়াত এনসিপি জোটের ওপর পড়বে এবং জোটকে সরকারের আশীর্বাদপুষ্ট হিসেবে চিত্রিত করে প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনী প্রচারে সমালোচনা চালাতে পারে। জামায়াত এনসিপির সম্ভাব্য জোট আলোচনায় যুক্ত নেতারা জানিয়েছেন, এনসিপি ওই দুই সাবেক উপদেষ্টাকে ছাড়া জোটে যেতে আগ্রহী নয়। মাহফুজ ও আসিফ নিজেদের দলীয় অবস্থান ও প্রার্থিতা নিশ্চিত না হলে জামায়াতের সঙ্গে জোটে রাজি নন বলেও জানা গেছে। এই নিয়ে এনসিপির ভেতরেও মতভেদ দেখা দিয়েছে। এনসিপি সূত্র জানায়, দলের নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে উপস্থিত অধিকাংশ সদস্য জামায়াতের সঙ্গে জোটের পক্ষে মত দেন। এরপর আসন বণ্টন নিয়ে দুই দলের মধ্যে আলোচনা শুরু হয়। তবে এনসিপির কয়েকজন শীর্ষ নেতা ধর্মভিত্তিক দল জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করছেন। জামায়াত নেতাদের বক্তব্য, সাবেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে
এবং অন্যজন উপদেষ্টা থাকাকালে জামায়াতের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছেন। তাদের প্রার্থী করলে নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক বার্তা যাবে এবং নির্বাচনী ঝুঁকি বাড়বে। আসন বণ্টন নিয়ে জামায়াত এনসিপি ও এবি পার্টির মধ্যে আলোচনা চলছে। এনসিপি ও এবি পার্টি জামায়াতের কাছে 50টি আসন চাইলেও জামায়াত 30টি আসন নিয়ে আলোচনা করছে। এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা বাড়ছে। জোটের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন জানিয়েছে জামায়াতের সঙ্গে এই আলোচনার বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে অবগত নয়। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন বৃহত্তর জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত সহ একাধিক দলের সঙ্গেও আসন বণ্টন নিয়ে টানাপোড়েন চলছে। কয়েকটি দল জোট ছাড়ার গুঞ্জন থাকলেও সংশ্লিষ্টরা বলছেন আলোচনা এখনও চলমান। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ইসলামপন্থী ও নতুন রাজনৈতিক জোটগুলোর মধ্যে আসন বণ্টন ও নেতৃত্ব প্রশ্নে অনিশ্চয়তা ও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।